একে কারাগারে নিক্ষেপ করো। এই ব্যক্তি যতদিন না স্বীকার করে কে কে তার সাথে আছে, ততদিন তাকে জিজ্ঞাসাবাদ করো। জি জাহাপনা। হে আল্লাহ, আমি সত্যি কথা বলছি, আমি কোনো অপরাধ করিনি। একটা কাজ 8জন শ্রমিক 10 দিনে করতে পারে। 3 দিন কাজ করার পর 3জন শ্রমিক যদি চলে যায়, তাহলে বাকি কাজটা 5জন শ্রমিকের করতে কতদিন সময় লাগবে? অনেক জটিল হয়ে গেল। শ্রমিকগুলোর কাজ ছেড়ে যাওয়ার দরকারটা কী ছিল? হে আল্লাহ, আমার ছেলেকে সাহায্য করো, আমার ছেলের কাজটা সহজ করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা আলী যেন সব বিপদ আপদ থেকে রক্ষা পায় আল্লাহ। তার পথে যেন কোনো বাধা না আসে, তুমি তার সহায় হও আল্লাহ, আমিন। মা, সবসময় শুধু আমার জন্য দোয়া করলেই হবে? কাজও তো করতে হবে, তাই না? কাজ তো করতেই হবে, কিন্তু মায়ের দোয়ারও তো একটা শক্তি আছে। মায়ের দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়। তা তো হয়, কিন্তু পরিশ্রম না করলে কি সফলতা আসে? এই জন্যই তো বলছি, ভালো করে কাজ শুরু কর বাবা। আমার তো বয়স হয়ে যাচ্ছি, তোর তো একটা বিয়ে শাদি দিতে হবে নাকি? আমি আর কয়দিন বাঁচবো বল? কি বলো এইসব? আমি কাজে গেলাম, ব্যবসার অনেক কাজ পড়ে আছে। ছেলে আমার লজ্জা পেয়ে গেছে। আল্লাহর নামে যাস বাবা। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম আলী ভাই, ব্যবসা তো তোমার ভালোই চলছে, রহস্য কি? ওয়ালাইকুম আসসালাম রহিম। আরে রহস্য কিছুই না, সবই আল্লাহ তাআলার দয়া। সৎভাবে ব্যবসা বাণিজ্য করলে তুমিও সফল হবে ইনশাআল্লাহ। এই বেটা আলী এত অল্প দিনে এত উন্নতি করে ফেলল। ওর দোকানে এত বেচা কিনা হয়, আর আমার ব্যবসা তো লাটে ওঠার জোগাড়। বেটা বদমাইশ, আমার সব কাস্টমার নিয়ে নেয়। ভেজাল বেচা বন্ধ করে ভালো জিনিস বেচেন, আপনারও ব্যবসা ভালো হবে। হ্যাঁ, কি বললি? ওই কিছু না তো। বেটা কি মনের কথা বুঝে ফেললো নাকি? কি বিড়বিড় করছেন আনিস ভাই? ওই যে আলী কথা বলছিল, ওই লোকগুলা কারা রে? ওদের সাথেই তো আলী ভাই ব্যবসা করে, ওরা শহর থেকে আসে। কি পাগল বোঝাচ্ছিস? গ্রামের লোক যায় শহরে, শহরের লোক কখনো গ্রামে আসে? নিশ্চয় কোনো ব্যাপার আছে। তুমিও না আনিস ভাই সব কিছুতে ব্যাপার খোঁজো, সব কিছু সহজভাবে দেখো, দেখবা জীবন সহজ হয়ে যাবে। এই যা তো, আলীর দালাল, আমাকে জ্ঞান দিবি না, তোর এত জ্ঞান হয়নি। উচিত কথাই বন্ধু বেজার। আমার সব বন্ধু লোকগুলাকেও বেটা আলী নিজের বানিয়ে নিছে, এর একটা বিহিত করতেই হবে। মা, ব্যবসার জন্য শহরে যাচ্ছি, সাবধানে থেকো। তুইও সাবধানে যাস বাপ, সোজা যাস আর এদিক ওদিক যাস না, তাড়াতাড়ি ফিরে আসিস। আরে মা, আমি কি এখনো বাচ্চা আছি নাকি? মার কাছে ছেলেপিলেরা সারা জীবন বাচ্চাই থাকে। এই তো সেদিন এতটুকু ছিলি, তোকে কোলে নিয়ে ঘুরছিলাম। আবার এখন শুরু করো না, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ঠিক আছে বাপ, সাবধানে যাস। ঠিক আছে মা, আল্লাহ হাফেজ, গেলাম তাহলে। ও থামো থামো থামো। কি হয়েছে ভাই? তুমি কি ব্যবসায়ী আলী জাবের? জি ভাই, আমি ব্যবসায়ী আলী জাবের। কোনো সমস্যা? তোমার নামে অভিযোগ আছে, খলিফার হুকুম, তোমাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু কেন? আমি তো কোনো অপরাধ করিনি, আমার জরুরি কাজ আছে। চুপ, কোনো কথা নয়, চলো আমাদের সাথে। ইয়া আল্লাহ, আবার এখন বিপদে পড়লাম। জাহাপনা, এই ব্যক্তিকে রাজদ্রোহের অভিযোগে সিপাহীরা ধরে এনেছে। কি এত বড় স্পর্ধা? আমার রাজ্যে বাস করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? এ কি বলছেন জাহাপনা? আমি তো একজন সামান্য ব্যবসায়ী, আমি কেন ষড়যন্ত্র করতে যাব? এর বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ আছে? জি জাহাপনা, সিপাহী সাক্ষী হাজির করো। হ্যাঁ, আনিস ভাই? জাহাপনা, আমার নাম আনিস। আমি এই লোককে খুব ভালো মতো চিনি। সে একজন ছদ্মবেশী, এর মতলব বেশি ভালো না। কেমন?
আমি তাকে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে সন্দেহজনক কিছু লোকের সাথে কথা বলতে দেখেছি। খলিফা, রাষ্ট্র, এরকম দু একটা শব্দও কানে এসেছে। মিথ্যা কথা! এই লোক মিথ্যা কথা বলছে, এ আমাকে ফাঁসাতে চাচ্ছে। আমি কিসের জন্য মিথ্যা কথা বলতে যাব? আর আমার কি লাভ? আর তাছাড়া লোকগুলো আসেও সন্ধ্যার পরে, আবার রাতেই চলে যায়। দিনের বেলায় তাদের দেখাও যায় না। আমি একজন সচেতন প্রজা হিসাবে সৈনিকদের ব্যাপারটা জানাই। যে জাহাপনা, আমরাও তাকে গাট্টি বেঁধে শহরের দিকে যাওয়ার সময় আটক করি। হয়তো সে পালাচ্ছিল বা কোনো পরিকল্পনা হয়তো করতে যাচ্ছিল। আমার রাজ্য থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, একে কারাগারে নিক্ষেপ করো। এই ব্যক্তি যতদিন না স্বীকার করে কে কে তার সাথে আছে, ততদিন তাকে জিজ্ঞাসাবাদ করো। জি জাহাপনা। হে আল্লাহ, আমি সত্যি কথা বলছি, আমি কোনো অপরাধ করিনি। এই সবই আনিসের চক্রান্ত। অপরাধী কোনোদিন স্বীকার করে? আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। তুমি একজন নিরপরাধ লোককে ফাঁসাচ্ছ হিংসার বশবর্তী হয়ে। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। তুমি আল্লাহকে ভয় করো আনিস ভাই। হে আল্লাহ, তুমি আমার সাক্ষী। আমি তো শুধু এই খলিফা আর আমার দেশকে ভালোবাসি। আজ 5 দিন হয়ে গেল আমার ছেলে বাড়ি আসছে না। বলি গেলে একদিন পরে চলে আসবি, অথচ আজ 5 দিন হয়ে গেছে ও বাড়ি আসছি না। ও আল্লাহ, আমার ছেলের কোনো বিপদ আপদ হলো নাকি? হে আল্লাহ, আমার আলী কোথায়? কি হয়েছে তার? তুমি ছাড়া আর কেউ নেই যে আমার ছেলেকে রক্ষা করতে পারবি। তুমি দয়াময়, তুমি রহিম। আমার চোখের জল তুমি দেখো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমার অসহায় ছেলের একমাত্র ভরসা। তুমি তাকে রক্ষা করো। আমার চোখের প্রতিটা ফোঁটা তোমার দরবারে কবুল করো। ছেড়ে দে আমার ছেলেকে, ছেড়ে দে, ছেড়ে দে আমার ছেলেকে। এ আমি কি স্বপ্ন দেখলাম? এ তো এক মায়ের আর্তনাদ তার সন্তানের জন্য। আমি কেন এ ধরনের স্বপ্ন দেখলাম? আমি কি কোনো ভুল করেছি? সেনাপতি, জি জাহাপনা। যাও, সেই বন্দিকে আমার কাছে নিয়ে এসো। আর সেই লোকটাকেও ডেকে আনো যে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। জি জাহাপনা। আসামি ও সাক্ষী হাজির। হে যুবক, গতকাল রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমার মনে হচ্ছে তোমার উপর অন্যায় করা হয়েছে। তোমার কাছে এমন কোনো প্রমাণ বা সাক্ষী বা কিছু কি আছে যা তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারে? আমার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। হে ব্যক্তি, তুমি কি সত্যিই তাকে রাষ্ট্রদ্রোহের কোনো কাজে দেখেছো? হ্যাঁ জাহাপনা, আমি নিজের চোখে দেখেছি। তাকে কিছু অজ্ঞাত লোকের সাথে কথা বলতে দেখেছি। তাছাড়া সিপাহীরাও তাকে শহরে যাওয়ার পথেই তো গ্রেপ্তার করেছে। সিপাহীদেরকে হাজির করো। তোমরা সত্যি করে বলো, এই লোক কি আসলেই অপরাধী? জি জাহাপনা, যদি তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় যে তোমরা এই লোককে মিথ্যা করে ফাঁসাচ্ছ, তবে তোমাদের গর্দান যাবে। জাহাপনা, জাহাপনা, একটু থামুন। করো তোমরা। জাহাপনা, আমার নাম মাহাদি। আমি আলী ভাইয়ের সাথে ব্যবসা করি। প্রতি সপ্তাহে একবার করে গ্রামে তার কাছে আসি এবং পাওনা টাকা নিয়ে ভোরবেলায় চলে যাই। সে কখনো ওয়াদার বরখেলাপ করেনি, কিন্তু আজ তার দোকান বন্ধ দেখে তার বাড়িতে খোঁজ নিতে যাই এবং তার মা জানায় যে সে 5 দিন আগে আমাদের সাথেই দেখা করতে শহরে গিয়েছে। ছেলের জন্য কেঁদে কেঁদে তার মায়ের অবস্থা খুবই খারাপ জাহাপনা। আমরা ফেরার পথে দেখি এই আনিস নামের লোকটা 3 সিপাহীকে বলছে টাকা লাগলে আরও দেব, কিন্তু আলী যেন ছাড়া না পাই। তখন আমাদের সন্দেহ হয় আর আমরা খোঁজ নিয়ে জানতে পারি আলী ভাইকে এখানে বন্দি করে রাখা হয়েছে। আর সাথে সাথে আমরা এখানে ছুটে এসেছি জাহাপনা। হ্যাঁ, জাহাপনা,
এই আনিস নামের এই লোকটা আমাদেরকে টাকা দিয়েছিল আলী সাহেবকে ধরে আনার জন্য। আমাদের ভুল হয়ে গেছে জাহাপনা, আমাদেরকে ক্ষমা করে দেন। কি? তুমি আমার রাজ্যে মিথ্যাচার করে এক নিষ্পাপ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছো? হাই হাই, এ কি কাজ করলাম জাহাপনা? আমি আসলে চুপ! সেনাপতি, একে বন্দি করো আর আলীকে মুক্ত করে দাও। মা মা বাবা, বাবা তুই ফিরে এসেছিস। আমি জানতাম আল্লাহর রহমতে আমার দোয়া বিফলে যাবে না। হ্যাঁ মা, তোমার দোয়ায় আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। দেখলি তো বাবা, মায়ের দোয়ার কত শক্তি। আল্লাহর উপর ভরসা রাখলে আর মায়ের দোয়ার সাথে থাকলে কোনো বিপদই স্পর্শ করতে পারে না। হ্যাঁ মা। খলিফা হারুনুর রশিদের শাসনকালে বাগদাদে আলী নামে এক বণিক বাস করত। সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল। তার অনেক দিনের শখ পবিত্র হজ করার। একদিন কিছু প্রতিবেশী তার সাথে দেখা করতে আসে। আসসালামু আলাইকুম ভাই আলী। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, তোমরা সবাই একসাথে? আমরা শীঘ্রই মক্কা শরীফে পবিত্র হজ করতে যাচ্ছি। তুমি কি আমাদের সাথে যাবে ভাই? আমারও তো যাওয়ার খুবই ইচ্ছা ভাই, কিন্তু কিন্তু কি ভাই? কিন্তু আমার যে অর্থগুলো সেগুলো নিরাপদ আশ্রয়ে কোথায় যে রাখবো, এটাই হলো সমস্যা। এটা আর এমন কি, তুমি তো চাইলে অর্থগুলো খলিফার নিকটেও রেখে যেতে পারো। অথবা তুমি কোনো বিশ্বস্ত বন্ধুর কাছেও তো রেখে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে তোমাদের জানাচ্ছি। ঠিক আছে ভাই, তবে তাড়াতাড়ি জানিও। তারপর অনেক চিন্তা ভাবনা করে আলী একটি বড় কলসি কিনল এবং মক্কায় যাবার সমস্ত খরচ বাদে বাকি অর্থ কলসিতে রেখে সেটা জলপাই দিয়ে পূর্ণ করলো। তারপর পাশের বাড়িতে বিশ্বস্ত বন্ধু নাজিমের নিকট গেল। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বন্ধু? আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। অবশ্যই, বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। বন্ধু, আমি কিছুদিনের জন্য মক্কা যাচ্ছি। তুমি যদি আমার এই জলপাইয়ের কলসিটা কিছুদিনের জন্য আমানত রাখো তবে খুবই উপকৃত হতাম। এই সামান্য বিষয় নিয়ে এত ভাববার কি আছে? তুমি কলসিটি এখানে রেখে নিশ্চিন্ত মনে মক্কা শরীফ যেতে পারো। এই বলে খুশি মনেই বন্ধু নাজিম আলীকে নিশ্চিন্ত করে বিদায় দিল। আলী অন্যদের সাথে মক্কা রওনা হলো। এদিকে প্রায় 2 বছর চলে যাচ্ছে, এখনও আলী ফিরে আসেনি। একদিন নাজিমের স্ত্রী ও নাজিম খেতে বসেছে। আমার না খুব জলপাই খেতে ইচ্ছে করছে। এখানে কোথাও কি জলপাই পাওয়া যাবে? কেন, আমাদের ঘরেই তো জলপাই আছে। কি? কোথায়? মনে নেই? সেই যে বন্ধু আলী এক কলসি জলপাই রেখে গেছে, তা থেকে কয়েকটা নিয়ে নিলেই তো হয়। না না, কি দরকার পরের আমানতের জিনিসে হাত দেওয়ার? তুমি বরং বাজার থেকেই কিনে আনো। 2 বছর হয়ে গেছে আলী গেছে, এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জীবিত আছে কিনা কে জানে। এগুলো খরচ করে নতুন জলপাই এনে না হয় কলসিতে ভরে রাখলেই হবে। এই কথা শুনে স্ত্রী আর অমত করল না। নাজিম তখন ভাড়ার ঘরে প্রবেশ করলো এবং কলসির মুখ খুলে জলপাইগুলো দেখলো। আহা, সবগুলো জলপাই পচে গেছে। দেখি নিচের দিকে 2-1টা ভালো আছে কিনা। তারপর সে কলসিটি উপর করে ঢেলে ফেললো আর অবাক হয়ে গেল। আরে এ কি, জলপাই কোথায়? এ যে রাশি রাশি সোনার মোহর। তাহলে জলপাইয়ের নিচে সোনার মোহর রেখেছিল আলী। বাহ, ভালোই হলো, এখন এ সব মোহর আমার হয়ে গেল। আমার কাছে জলপাই আমানত দিয়ে গেছে সে, মোহর তো আর দেয়নি। তারপর নাজিম খুশি মনে সমস্ত মোহর তার সিন্ধুকে তুলে রেখে দিল। এরপর বাজার থেকে 1 ঝুড়ি টাটকা জলপাই কিনে নিয়ে এসে কলসিতে ভরে রাখলো। কিছুদিন পর আলী মক্কা থেকে ফিরে এলো এবং এসে বন্ধুর বাড়িতে গেল। আসসালামু আলাইকুম বন্ধু নাজিম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু আলী। মক্কা থেকে কবে ফিরে এলে? কালকে রাতেই ফিরেছি। এসো এসো, খাওয়া দাওয়া করবে, এসো। তারপর আলী বন্ধুর বাড়িতে খাওয়ার শেষে বন্ধুর নিকট থেকে কলসিটি চেয়ে বাড়ি নিয়ে চলে এলো। বাড়ি গিয়ে আলী দেখলো যে কলসিতে একটিও মোহর নেই। উপর থেকে নিচ পর্যন্ত শুধুই টাটকা জলপাইয়ে ভর্তি। ইয়াল্লাহ, আমার মোহর গেল কোথায়? নিশ্চয় বন্ধু নাজিম কলসির সব মোহর চুরি করেছে। বিষণ্ণ মনে আলী আবার নাজিমের কাছে ফিরে গেল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল। নাজিম বিস্ময়ের ভান করে বলল, সে কি, তুমি আমার কাছে জলপাই রেখে গেলে, এখন মোহর চাচ্ছ, বিষয় কি?
আলী তখন বন্ধুর নিকট পুরো ঘটনা খুলে বলল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। বহু অনুনয় বিনয় করা সত্ত্বেও মোহরগুলো ফিরিয়ে দিতে নাজিম রাজি হলো না। অগত্যা আলী কাজীর দরবারে গিয়ে নালিশ জানালো। কাজীর তলবে নাজিম বিচারালয়ে হাজির হলো। কাজী তাকে প্রশ্ন করলেন, তুমি আলীর গচ্ছিত কলসিটি ফিরিয়ে দিলে, ওর ভিতরের মোহরগুলো দিচ্ছ না কেন? হুজুর, ও আমার কাছে এক কলসি জলপাই গচ্ছিত রেখেছিল, তা তো পেয়েছেই। আমি তো কলসির মুখ খুলিনি, কি করে জানবো ওতে কি ছিল? আলী, তুমি যদি প্রমাণ দিতে পারো যে তোমার কলসিতে জলপাইয়ের নিচে মোহর রেখেছিলে, তবে অবশ্যই তা পাবে। কিন্তু আলী কিভাবে প্রমাণ করবে যে জলপাইয়ের নিচে মোহর রেখেছিল? তা তো সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছুদিনের মধ্যে সারা বাগদাদে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল। একদিন খলিফা নিজ অভ্যাস মতো উজিরের সাথে বেড়াতে বের হয়েছিলেন। সেদিন ছিল পূর্ণিমা রাত। জ্যোৎস্নার আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল। খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন এক স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে। কৌতূহলী খলিফা সেখানে দাঁড়ালেন। বালকদের মধ্যে একজন বলল, ভাই চলো আজ আমরা আলী ও নাজিমের বিচার খেলি। ঠিক আছে, তাহলে আমি সাজবো আলী, আর আমি হব নাজিম, আর আমি হচ্ছে কাজী। ঠিক আছে? আলী সাজা বালকটি একটি ভাঙ্গা কলসি দেখিয়ে বলল, আর এটাই ধরো আমার জলপাইয়ের কলসি। তাহলে বিচার শুরু হচ্ছে। আলী, নালিশ কর। আমার বন্ধু নাজিমের কাছে জলপাইয়ের কলসি আমানত রেখেছিলাম, যার ভিতরে সোনার মোহর ছিল, কিন্তু সে মোহর চুরি করে শুধুমাত্র জলপাই ফেরত দিয়েছে। নাজিম, সামনে আসো। আলী যেটি বলেছে তা কি সত্য? হুজুর, জলপাইয়ের কথা সত্য, তবে মোহরের কথা মিথ্যা। আচ্ছা, কদিন আগে কলসিটি দিয়েছিল? তা প্রায় 2 বছর হবে। বেশ, তখন কলসিটি কি এই জলপাই ছিল? হ্যাঁ হুজুর, ছিল, কিন্তু আমি তা ছুঁইনি। কাজী তখন একজন বালককে বলল, যাও তো একজন জলপাই ব্যবসায়ীকে ডেকে নিয়ে এসো। তখন একজন বালক জলপাই ব্যবসায়ী সেজে কাজীর সামনে এসে দাঁড়ালো। হুজুর, আমি একজন জলপাই ব্যবসায়ী। আচ্ছা, জলপাই কতদিন পর্যন্ত ভালো থাকে বলো তো? যত্নে রাখলে বড় জোর 6 মাস টাটকা থাকে। কাজী তখন সেই কলসিটি দেখিয়ে বলল, এই জলপাইগুলো দেখো তো কতদিনের। ব্যবসায়ী পরীক্ষার ভান করে বলল, হুজুর, বেশি হলে 1 মাস আগে এগুলো গাছ থেকে পাড়া হয়েছে। কাজী তখন নাজিমকে বলল, সবই তো শুনলে, তুমি ভীষণ মিথ্যাবাদী। নিশ্চয়ই তুমি কলসির ভিতরের মোহরগুলো নিয়ে নতুন জলপাই দিয়ে কলসিটি ভর্তি করে রেখেছিলে। অতএব এখনই আলীর মোহরগুলো ফিরিয়ে দাও, অন্যথায় তোমায় বন্দি করব। নাজিম তখন সব স্বীকার করে আলীর মোহরগুলো ফিরিয়ে দিল। বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা ও উজির বিস্মিত হলেন। খলিফা বালকদের বললেন, বালকেরা, তোমরা আগামী দিন আমার বিচারালয়ে গিয়ে আলী ও নাজিমের বিচারটি করবে, ঠিক আছে? বালকেরা আনন্দিত মনে রাজি হলো। পরদিন সকালে বালকদের বিচার দেখতে বিচারালয়ে অনেক মানুষের ভিড় হলো। খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকলেন এবং সে বালকদেরও নিয়ে এলেন। যথা নিয়মে সে বালক কাজীর আসনে বসে বিচার করতে আরম্ভ করলো এবং গত রাতের মতোই সে সঠিকভাবে বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত করলো। তখন নাজিম বাধ্য হয়ে তার সকল অপরাধ স্বীকার করলো। আমার ভুল হয়ে গেছে হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি এক্ষুনি আলীর মোহরগুলো ফিরিয়ে দিচ্ছি। দরবার সদ্য সব মানুষ তখন সেই বালকের প্রশংসা করতে লাগলো। খলিফা তখন খুশি হয়ে সেই বালকের শিক্ষার দায়িত্ব নিলেন এবং বড় হলে তাকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন। কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানান।